নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলোর মধ্যে একটা হলো এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এই স্কিমেতে আপনি একবার টাকা জমা করার পর 5 বছর পরে সুদ সমেত ম্যাচুরিটির টাকা ফেরত পাবেন। এই স্কিমের ইন্টারেস্ট রেটও ভালো। এই স্কিমেতে বর্তমানে 7.7% ইন্টারেস্ট দিচ্ছে। তো সেই কারণের জন্যই অনেকেই এই এনএসসিতে ইনভেস্ট করেন। তারপর পোস্ট অফিসের স্কিম, গ্যারান্টেড রিটার্ন আছে, সেটাও একটা বড় কারণ। কিন্তু এই স্কিমে ইনভেস্ট করার সময় অনেকের মনেতেই একটা প্রশ্ন জাগে যে এনএসসিতে কি ট্যাক্স দিতে হয়? এনএসসির ম্যাচুরিটি ভ্যালু কি ট্যাক্সেবল? তো আমার এই ভিডিওতে আমি এনএসসির টোটাল ট্যাক্সেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সবার প্রথমেই আপনাদেরকে বলে দিই যে এনএসসির যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট হলো ট্যাক্সেবল। তো তার মানে আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে কি সবাইকেই ট্যাক্স দিতে হবে? উত্তর হলো না, সবাইকে ট্যাক্স দিতে হবে না। তো কাদের ট্যাক্স দিতে হবে, কাদের ট্যাক্স দিতে হবে না, সেটা ডিপেন্ড করছে যে আপনার ইনকাম কত তার উপরেতে। তো আজকের এই ভিডিওতে আপনাকে আমি সম্পূর্ণরূপে উদাহরণ সহযোগে বুঝিয়ে দেবো যে কাদের ট্যাক্স দিতে হবে আর কাদেরকে ট্যাক্স দিতে হবে না। তো সবার প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দিই, যে সেটা হলো যে এনএসসিতে টিডিএস কাটে না। অর্থাৎ আপনার ট্যাক্স লায়াবিলিটি হোক বা না হোক, আপনার পোস্ট অফিসে কিন্তু আপনার ম্যাচুরিটি ভ্যালু থেকে কোনো টাকা কাটবে না। আপনার ট্যাক্স লায়াবিলিটি হলে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নে সেটা সাবমিট করে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি আপনার ট্যাক্স লায়াবিলিটি না থাকে তাহলে তো প্রশ্নই নেই। কিন্তু ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স, অর্থাৎ আপনি যেখানেতে ইনভেস্ট করেছেন তারা আপনার থেকে টাকা কেটে নেবে না। এটা তো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এনএসসিতে কোনো টিডিএস কাটছে না। তো এইবার থেকে যাচ্ছে যেটা, যে আপনার ট্যাক্স রুলটা কি। সেই ট্যাক্স রুলটা হলো যে এনএসসিতে যখন আপনি ইনভেস্ট করবেন, প্রতি বছর এনএসসিতে যে ইন্টারেস্টটা পাবেন, সেই ইন্টারেস্টটা আপনার ইনকামে তো শো হবে। সেই ইনকামটা কি না, ইনকাম ফ্রম আদার সোর্স বলে একটা কলম আছে। আমরা যখন ইনকাম করি বা আমরা যখন স্যালারিড পারসন হই, তখন আমাদের যে স্যালারি ইনকাম, সেটা একটা ইনকাম। তেমনিভাবে এই ফিক্সড ডিপোজিটেতে যদি আপনি টাকা রাখেন, তার যে ইন্টারেস্ট, সেটাও একটা ইনকাম, সেটাকে বলা হয় ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক তেমনিভাবে এই এনএসসিতে আপনি প্রতি বছর যে ইন্টারেস্টটা পাচ্ছেন, সেই ইন্টারেস্টটা আপনার ইনকাম ফ্রম আদার সোর্সেতে কাউন্ট হবে এবং আপনার ট্যাক্সেবল ইনকামেতে যোগ হবে, এবং তারপরেতে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ওইটাতে ট্যাক্স চার্জ হবে। এইবার এনএসসির একটা মজার ব্যাপার আছে, সেটা হলো যে এনএসসিতে তো আপনি প্রথমে একবারই ইনভেস্ট করছেন, তারপরে তো আর ইনভেস্ট করছেন না। তো এনএসসিতে আপনি যে টাকাটা ইনভেস্ট করেন, সেই টাকাটাতে 80Cর আন্ডারেতে ট্যাক্স ছাড় পাওয়া যায়। সুতরাং আপনি প্রথম বছর যে টাকাটা ইনভেস্ট করছেন, আপনার ক্যাপিটাল যেটা, সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা, সেটা আপনি 80Cর আন্ডারেতে ট্যাক্স ছাড় পাচ্ছেন। তারপরে কি হচ্ছে, যে প্রথম বছরের শেষে আপনি এনএসসিতে ইন্টারেস্ট পাচ্ছেন। এবার সেই ইন্টারেস্টটা তো আপনি তুলবেন না, কারণ এনএসসিতে ইন্টারেস্টটা তোলা যায় না। সেই ইন্টারেস্টটা আপনার প্রিন্সিপালের সাথে অ্যাড হবে। তো যখনই আপনার এটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি এনএসসিতে ইনভেস্টমেন্টই হয়ে যাচ্ছে। যেহেতু এটা রিইনভেস্ট হচ্ছে, সেই কারণের জন্য সেই রিইনভেস্টমেন্ট অপশানটা, সেটাও আপনার 80Cর আন্ডারেতে ছাড় পাবে। সুতরাং আপনি যে ইন্টারেস্টটা পেলেন, সেই ইন্টারেস্টটা প্রথম বছরেতে আপনার 80Cর আন্ডারেতে ছাড় পেল। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় বছরের শেষে আপনার যে ইন্টারেস্টটা এলো, সেই ইন্টারেস্টটাও আপনার ওই 80Cর আন্ডারেতে আপনি ছাড় পেতে পারবেন তৃতীয় বছর এবং চতুর্থ বছর। তাহলে এই প্রথম 4 বছর আপনার যে এনএসসিতে ইন্টারেস্টটা আসছে, সেই ইন্টারেস্টটা আলটিমেটলি আবার ওই এনএসসিতেই ইনভেস্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু আমি জানি যে এনএসসির ইনভেস্টমেন্টটা 80Cর আন্ডারেতে ট্যাক্স ছাড় পায়, সুতরাং এই ইন্টারেস্টের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু এখানে একটা কিন্তু থেকে গেছে। সেই কিন্তুটা কি? সেই কিন্তুটা হলো যে 80Cর আন্ডারেতে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স ডিডাকশান পেতে পারেন। এবার 80Cর আন্ডারেতে অনেক ইনভেস্টমেন্ট অপশান আছে। পিপিএফ আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম আছে, ট্যাক্স সেভিং এফডি আছে, ইউলিপ আছে, আপনার হোম লোনের প্রিন্সিপাল রিপেমেন্ট আছে, আপনি যদি এলআইসিতে ইনভেস্ট করেন, এলআইসির যে পলিসি সেইটা আছে। তো সেই সবগুলো মিলিয়ে আপনি 1.5 লাখ টাকা ছাড় পাবেন। এবার যদি আপনি অলরেডি অন্য জায়গাতে ছাড় নিয়ে রেখে দেন, অর্থাৎ আপনি যদি অলরেডি 80Cর আন্ডারতে অন্য জায়গায় ইনভেস্ট করেন এবং ওই ফিনান্সিয়াল ইয়ারেতে অলরেডি 1.5 লাখ টাকা ডিডাকশন আপনি ক্লেম করে থাকেন, তাহলে কোনো লাভ নেই। তাহলে এই যে ইন্টারেস্টটা হলো, এই ইন্টারেস্টটা কিন্তু আপনার ট্যাক্সেবল হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেইখানেতে ছাড় না নেন, বা সেইখানে আপনার যে ইনভেস্টমেন্ট হয়েছে, সেই ইনভেস্টমেন্টটাতে যদি আপনার 1.5 লাখের কম হয়, তখন এই এনএসসির যে ইন্টারেস্টটা আসছে, সেই ইন্টারেস্টটাকে আপনি 80Cর আন্ডারেতে ক্লেম করতে পারবেন। আর এরপরে ফাইনাল ইয়ারের যে ইন্টারেস্টটা,
সেই ইন্টারেস্টটা তো আর রিইনভেস্টমেন্ট হচ্ছে না, কারণ ফাইনাল ইয়ারে তো আপনার ম্যাচুরিটি দিয়ে দেবে, তো সেইটা টোটালি আপনার পে আউট হয়ে যাবে। আর যদি পে আউট হয়ে যায় তাহলে আর ছাড়ের প্রশ্নই নেই। তো সেক্ষেত্রে আর 80C আন্ডারে ডিডাকশানের কোনো প্রশ্নই নেই, সোজা সাপটা আপনার ইনকামেতে যোগ হবে এবং সেই হিসাবে ট্যাক্স হবে। এইবার যেগুলো আপনাকে বললাম সেইগুলোকে একটা এক্সাম্পলের সাহায্যে না বোঝালে আপনার কাছে কনফিউশন থেকে যেতেই পারে। তো আসুন একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারগুলো বুঝে নিই। মনে করলাম আপনি এনএসসিতে 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন। 1 লাখ টাকা এই জন্যই নিলাম যাতে হিসেবটা খুব সহজ হয়। আর এনএসসির বর্তমান ইন্টারেস্ট রেট যেটা আছে সেটাই নিলাম 7.7%। আর আপনি শুরু করেছেন 1 এপ্রিল 2023 থেকে। তাহলে দেখুন 1 এপ্রিল 2023-এতে আপনার অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স কত, আপনি যে 1 লাখ টাকা জমা করেছিলেন সেইটা। এইবার 31 মার্চ 2024-এ গেলে একটা বছর কমপ্লিট হয়ে যাবে। তো সেই এক বছরেতে 7.7% হারে আপনি কত সুদ পাবেন? 7,700 টাকা। তো এই যে 7,700 টাকা, সেই 7,700 টাকা তো আপনি তুলতে পারবেন না, কারণ এনএসসিতে টাকা তোলা যায় না। তো সেই 7,700 টাকা আপনার যে প্রিন্সিপাল 1 লাখ টাকা ছিল সেইটাতে যোগ হয়ে যাবে। দ্বিতীয় বছর শুরুতে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয়ে যাবে আপনার অ্যাকচুয়াল আগের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল সেইটার সাথে এই যে ইন্টারেস্টটা পেলেন সেইটা। সুতরাং দ্বিতীয় বছরের শুরুতে আপনার ওপেনিং ব্যালেন্স কত হয়ে যাবে? 1 লাখ প্লাস 7,700, তার মানে 1,07,700 টাকা। এইবার দ্বিতীয় বছরেতে এই 1,07,700 টাকার উপরে আবার 7.7% ইন্টারেস্ট পাবেন। সেটার অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে 8,293 টাকা। তো দ্বিতীয় বছরের শেষে আপনার ইন্টারেস্টও এলো 8,293 টাকা। এবার এই টাকাটা আবার ক্যারি ফরওয়ার্ড হয়ে তৃতীয় বছরেতে আপনার প্রিন্সিপালে যোগ হয়ে গেল। তাহলে তৃতীয় বছরের শেষে আপনার প্রিন্সিপাল কত হলো? আগের যে প্রিন্সিপাল ছিল 1,07,700 টাকা, প্লাস তার সাথে এটা যোগ হয়ে হলো 1,15,913 টাকা। তো এইভাবে পুরো ক্যালকুলেশনটা আপনাকে দেখিয়েছি, আমি আর রিড করছি না, আপনি পুরো স্ক্রিনটা দরকার হলে পজ করে দেখে নিন। এইবার যেটা বোঝার বিষয় সেটা হলো প্রথম 4 বছর, যেটাকে আমি পিঙ্ক কালারেতে শো করেছি, সেটা দেখুন। প্রথম 4 বছর আমার ইন্টারেস্ট এসছে, প্রথম বছরে 7,700 টাকা, দ্বিতীয় বছর 8,293 টাকা, তৃতীয় বছর 8,931 টাকা, চতুর্থ বছরে 9,619 টাকা। এই প্রতি বছরেতেই আপনার এই যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা আপনার ইনকামেতে অ্যাড হবে এবং প্রতিটা ফিনান্সিয়াল ইয়ারেতেই এটা আপনার ইনকাম ফ্রম আদার সোর্সেতে যোগ হবে। এইবার যদি আপনি 80C আন্ডারেতে অলরেডি 1.5 লাখ টাকা আদার্স জায়গাতে ছাড় নিয়ে না থাকেন, তাহলে আপনি এই টাকাটা সেইখানেতে শো করতে পারবেন। আর যদি অলরেডি আপনি নিয়ে রাখেন তাহলে এই 7,700 বা 8,200 ওই বছর বছর আপনার ইনকামে যোগ হবে এবং সেই হিসেব করেই আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি না থাকে তাহলে এই সুবিধে। তো সেই কারণের জন্যই বললাম যে যদি আপনি নিয়ে না থাকেন তাহলে অ্যাটলিস্ট 80C আন্ডারেতে আপনি এইটা নিয়ে নিতে পারবেন, সুতরাং আপনার ওই সময়তে ট্যাক্সটা ছাড় হয়ে যাবে। তো অনেকে হতে পারে যে আপনি 80C আন্ডারেতে পুরো টাকা ইনভেস্ট করেননি, 1.5 লাখ টাকা পর্যন্ত নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে নিতে পারবেন এবং এই টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না। এই কারণের জন্য এটা বলা। এইবার পঞ্চম বছরে যে আপনার ইন্টারেস্ট হলো 10,360 টাকা, সেটা কোনোভাবেই আর 80C আন্ডারেতে আসবেই না, সুতরাং এটাতে ইনকাম ছাড়ের আর কোনো প্রশ্নই নেই। এইটা সোজা সাপটা আপনার ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামেতে আসবে এবং আপনার ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার পর এইবার প্রশ্ন এলো সবাইকে কি ট্যাক্স দিতে হবে? উত্তর হলো সবাইকে ট্যাক্স দিতে হবে না। কেন? আমাদের ইন্ডিয়াতে সিস্টেম হচ্ছে এটাই যে যদি আপনি ওল্ড ট্যাক্স সিস্টেম অনুযায়ী দেখেন তাহলে কি দেখতে পাবেন যে আপনার যদি ইনকামটা 5 লাখ পর্যন্ত হয় না তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় না। এইবার আপনাকে আমি একটা কেস বলছি। মনে করুন মিস্টার রাহুলের যে অ্যানুয়াল ইনকাম সেটা 5 লাখের কম। তো অলরেডি তার ইনকাম 5 লাখের কম। এবার প্রথম বছরে আমি মনে করলাম সে যদি 1.5 লাখ 2 লাখ টাকা এনএসসিতে ইনভেস্টও করে থাকে এবং সেখান থেকে 8-10 হাজার টাকা যদি এসেও থাকে, তো যেহেতু অলরেডি তার ইনকামটা 5 লাখের কম আছে তাহলে কি হবে? টোটাল মিলিয়ে ম্যাক্সিমাম 5 লাখ পর্যন্ত হতে হবে, তো তারপরেই তো ট্যাক্সের প্রশ্ন। তো যদি আপনার ইনকাম 2 লাখ 3 লাখ 4 লাখ হয় তাতে কি এলে গেল? আপনি ইন্টারেস্ট পাবেন কত? বছরে 10,000 20,000। আপনি যেরকম টাকা ইনভেস্ট করবেন এনএসসিতে তার উপর ডিপেন্ড করছে। আমি আমার এই ক্যালকুলেশনেতে 1 লাখ টাকা ধরেছিলাম, তো 1 লাখ টাকা হিসাবে কত আসতো? 7,700 টাকা। তো আপনার ইনকাম যদি অলরেডি 5 লাখের অনেক নিচে হয়, 2 লাখ 3 লাখ হয়, তাতে 7,700 যোগ হলে কী হতো? ওই 5 লাখের নিচেই আসতো, সুতরাং ট্যাক্স দেওয়ার প্রশ্ন নেই। দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর সব বছরেই একই। পঞ্চম বছরের ক্ষেত্রেও তাই। যদি আপনার ইনকাম অলরেডি 5 লাখের অনেকটাই কম হয় এবং আপনি যদি ওল্ড ট্যাক্স সিস্টেম অনুযায়ী আইটিআর সাবমিট করেন তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতেই হচ্ছে না। এইবার হলো কেস 2। কেস 2 কি? আমি ওল্ড ট্যাক্স অনুযায়ী না করে যদি আমি নিউ ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স সাবমিট করি। নিউ ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কি আছে যে 7 লাখ টাকা পর্যন্ত ইনকামে কোনো ট্যাক্স দিতে হয় না। সুতরাং এক্ষেত্রেও
যদি আপনার ইনকামটা 7 লাখের নিচে হয়, 5 লাখ 6 লাখ এরকম ধরুন, তো তারপরে আপনার এনএসসি থেকে আর কতটুকু ইন্টারেস্ট আসছে? 6,000, 7,000, 10,000, 20,000 যা ইন্টারেস্ট আসবে সেটা যোগ করে দিলেও যদি 7 লাখের কম হয়, তাহলে তো আপনার টোটাল ট্যাক্স দিতে হচ্ছে না, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। কারণ কি? কারণ এনএসসির যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটার উপরে ট্যাক্স এইভাবে হয় না। ট্যাক্সটার রুলটা হচ্ছে কি, যে সেটা আপনার ইনকামে যোগ হবে এবং আপনার ইনকামের সাথে যোগ হওয়ার পর ইনকামটা যদি ট্যাক্সেবল হয় তবেই আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে। সুতরাং একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে যদি অলরেডি আপনার নর্মাল ইনকাম কম হয়, তাহলে এনএসসিতে ইনভেস্ট করলেও আপনার কিছু এসে যায় না, ওখানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু যাদের ইনকাম বেশি, 5 লাখের বেশি বা 7 লাখের বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভেবেচিন্তে ইনভেস্ট করতে হবে যে কিভাবে করব, কিভাবে আমি ট্যাক্সটাকে এড়াতে পারবো। আর একটা যদি কেস আছে, সেই কেসটা এরকম, ধরুন আপনি নিউ ট্যাক্স স্ল্যাবেতে ইনভেস্ট করছেন কিন্তু আপনার ইনকাম 7 লাখের উপরেতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, কারণ নতুন ট্যাক্স অনুযায়ী আপনার 80Cর আন্ডারেতে কোনো ডিডাকশান হয় না। সুতরাং নতুন ট্যাক্স অনুযায়ী আপনার প্রতি বছর আপনি যে এনএসসি থেকে ইন্টারেস্ট পেয়েছেন, সেই প্রতি বছরের ইন্টারেস্টেতে আপনাকে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। আবার একবার সংক্ষেপে বলে নিই, যদি আপনার ইনকাম কমের দিকে হয়, 4-5 লাখ টাকা বছরে হয়, তাহলে এনএসসির যে ইন্টারেস্ট বা ম্যাচুরিটি, সেখানে আপনাকে কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না। কিন্তু যদি আপনার ইনকাম 5 লাখের উপরে হয়, তখন কিন্তু আপনার ট্যাক্স দিতে হলেও দিতে হতে পারে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে কোনটাতে ছাড় নেবেন, এবং সেই হিসেব করে আপনার ট্যাক্স লায়াবিলিটিটা আসবে। এবার এনএসসির ট্যাক্স সম্বন্ধে তো আপনাকে বললাম, কিন্তু আপনি যদি এনএসসির পুরো স্কিমটা সম্বন্ধে জানতে চান, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।